নমস্কার আমার প্রিয় শ্রোতা বন্ধুরা, স্যান্টি সাসপেন্সের পর্দায় আবারও আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি সন্দীপ সরকার। আজ আপনারা শুনতে চলেছেন তারকনাথ তান্ত্রিকের একটি ভয়াবহ গ্রাম বাংলার ভূতের গল্প। দিনটা সকাল দেখলেই মেঘলা। চলুন শুরু করা যাক আজকের গল্প। দিনটা সকাল থেকেই মেঘলা। দুপুরের দিকে বেশ এক পয়লা বৃষ্টি হয়েও গিয়েছে। তারপর আর বৃষ্টি নেই বটে, কিন্তু আকাশ থমথম করছে কালো মেঘে, জলো বাতাস দিচ্ছে। এমন দিনে মনে একটা কি করি ভাব হয়। দু একখানা বিলিতি ম্যাগাজিন বন্ধুদের কাছ থেকে চেয়ে এনে পরে পড়ব বলে জমিয়ে রেখেছিলাম। এখন সেগুলি উল্টে পাল্টে দেখলাম। বদলার দিনে মেজাজের সঙ্গে ঠিক খাপ খাচ্ছে না। কি করা যায়? স্ত্রীর সঙ্গে গল্প করব? না 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 7 বছর বিয়ে হয়ে যাওয়ার পর আর বাদল দিনে খোলা জানলার ধারে স্ত্রীকে নিয়ে কাব্য চলে না। যতই নিষ্ঠুর শোনাক, কথাটা সত্য। মহাকালের নির্মাতা এবং অতীত সুখের দিন সম্বন্ধে বিমর্ষভাবে চিন্তা করছি। এমন সময় দরজার কড়া নেড়ে উঠল। উঠে গিয়ে দরজাটা খুলে দেখি কিশোরী সেন। ভিতরে ঢুকে কাদা মাখা বরাবরে স্পাম ছড়াতে ছড়াতে হেসে বলল, এই বর্ষার দিনে বাড়ি বসে কি করছো? বললুম, যে অশ্ব নেই তার তৃণ সংগ্রহ করছিলাম। খুব ভালো হয়েছে তুমি এসেছো। একেবারে নিরময়ে প্রাণটা বেরিয়ে যাচ্ছিল। কিশোরী বলল, আর বসে কাজ নেই, একটা জামা টামা যা হোক কিছু গলিয়ে নাও, চলো তারানাথ জ্যোতিষীর বাড়ি ঘুরে আসি। আর কিছু না হোক, দুটো একটা আজব গল্প তো শোনা যাবে। এমন দিনেই তো উপদ্রব গল্পই জমে। তারকনাথের কথায় আমার যে কেন আগে মনে পড়েনি তা ভেবে অবাক লাগলো। বললুম, বসো। ধুতিটা বদলে নি। পথে বেরিয়ে বললুম, ট্রামে উঠে কাজ নেই। মাসের শেষ, সেই 8 পয়সা দিয়ে বরং সিগারেট কেনা যাবে। হেঁটে মেরে দিই চলো। এইটুকু পথ। কিশোরীরও মাসের শেষ। 8 পয়সা পাসিং শো কিনে হাঁটতে হাঁটতে দুজনে মোট লেন তারকনাথের বাড়ি হাজির হলাম। দরজা খুলে দিল তারকনাথের মেয়ে চড়ি। আমাকে দেখেই বলল, কাকু, আজ আমার সেলেন্স ডিজাইন ভালো আছেন তো? রোজ রোজ এই আপনি ভুলে যান। আজ ভুলিনি, আগে থেকেই পকেটে রেখে দিয়েছি। বের করে হাতে দিতে চড়ি হাসি মুখে বাড়ির ভিতরে যেতে যেতে বললে, বসুন, বাবাকে ডেকে দিচ্ছি। খবর পেয়ে তারকনাথ খুব খুশি হয়ে বেরিয়ে এলো। বহুদিনের মধ্যে তারও এমন একনিষ্ঠ শ্রোতা ও ভক্ত জোটেনি। গল্পে লোক শ্রোতার মর্ম বোঝে। তক্তাপোষে বসতে বসতে তারকনাথ বললে, তারপর
হঠাৎ যে? বললুম। ভালো লাগছিল না বাড়ি বসে, তাই আড্ডা দিতে চলে এলুম। দু একখানা গল্প হবে নাকি? তারকনাথ স্পষ্টতেই খুশি হলো। বললে, বসো বসো, জমিয়ে আগে। কি খাবে বলো? চড়ি, এই চড়ি, এদিকে শোনো দেখি একবার। তারকনাথ তার মেয়েকে ডাকতে শুরু করল। চড়ি এসে দাঁড়াতে তারকনাথ বলল, যা দেখি, চট করে তেল নুন লঙ্কা দিয়ে মুড়ি মেখে নিয়ে আয়, পরে চা দিবি। তারপর আমাদের দিকে ফিরে বলল, কি গল্প বলবো? তোমরা তো এইসব বিশ্বাস করো না। কিশোরী বলল, আপনি বললে বিশ্বাস করি না। বিশ্বাস যদি নাই করব, তাহলে এই বাদলে এতখানি পথ ঠেঙে এলাম কি করতে? সে গল্প শোনার লোভে নাস্তিক আর অবিশ্বাসী অলৌকিক গল্পের ভাল শ্রোতা হয়। আমি বললাম, আপনার কাছে এতদিন আসছি, আপনি কিন্তু আমাদের অলৌকিক কিছু দেখালেন না। তারকনাথ উজ্জ্বল চোখে আমার দিকে তাকিয়ে বলল, মানে? শূন্যে হাত নেড়ে সন্দেহের রসগোল্লা আনা, জলকে মন্ত্র পড়ে শরবত করে দেওয়া? তোমাকে তো একদিন বলেছি, ওসব খুব নিম্ন শ্রেণীর শক্তি। ভৌগোলিক ও করার গুরু বারণ ছিল, তবে করিনি কি? করেছি। কম বয়সে ভক্তদের অবাক করার জন্য পয়সা রোজগারের ফিরকিতে করেছি কিছু কিছু, বাকি শক্তিও তাতেই গেল। ওকে কিছু নেই বাপু, আসল তান্ত্রিক কখনো ভেলকি দেখায় না। কিশোরী বলল, আচ্ছা, সাধুরাজের চোখ বুজে ত্রিভুবন ত্রিকাল সামনে দেখতে পান, এখানে বসে বিলেতে কি হচ্ছে সব বলে দিতে পারেন, এসব কি বিশ্বাসযোগ্য? তারকনাথ জোর দিয়ে বলল, নিশ্চয়। সৎ গুরু পেলে আর প্রকৃত সাধনা করতে পারলে তুমিও পারবে। যেমন ধরো, সদমিত্র কোনো চণ্ডালের সব থেকে মুন্ড কেটে এনে অমাবস্যা বা সংক্রান্তি তিথিতে শ্মশানের গর্ত করে তাতে সেই মুন্ড নিক্ষেপ করতে হবে। পরে গভীর রাতে সেই গর্তের উপর পর্দাসনে বসে মাথার উপরে মরা দাঁড়কাঠের বাঁদিকের ডানায় রেখে 1,00,000 বার বীজ মন্ত্র জপ করলে তুমিও সর্বজ্ঞ হতে পারবে। কিশোরী বলল, বীজ মন্ত্র কি? তারানাথ বললে, সেটি বলা যাবে না। তন্ত্রে অদীক্ষিত লোকের কাছে সাধনার সূক্ষ্ম মন্ত্র বলা নিষেধ। বীজ মন্ত্রই আসল কিনা। চড়ি তেলে জপ করিয়ে মুড়ি মেখে নিয়ে এলো। খেতে খেতে বললুম, আপনি কখনো সত্যিকারের কাপালিক দেখেছেন? কিশোরী জিজ্ঞেস করল, ত্রান্তিক আর কাপালিকে পার্থক্য আছে নাকি কিছু? তারকনাথ বলল, পার্থক্য আছে, তবে সেসব তোমাদের বোঝানো কঠিন, জেনেও তোমাদের কোনো কাজ নেই। হ্যাঁ, কাপালিক দেখেছি, কিন্তু একবারের স্মৃতি কখনো ভুলতে পারিনি। তারানাথ যেন একটু অন্যমনস্ক হয়ে চুপ করে গেল। বললুম, বলুন না সেই গল্প, বেশ লাগবে কিন্তু শুনতে।
বলছি এখন, তোমরা খেয়ে নাও আগে। তারানাথের স্বতঃস্ফূর্ত কণ্ঠ সে আবারও বলতে শুরু করলো। সে এক ভয়াবহ কাহিনী। হে, অনেক দিন বাদে মনে পড়ে গেল। এখনো মনে হলে গায়ে কাঁটা দেয়। আমি বললাম, এই ঘটনাটা কি মধুসুন্দরী দেবীর আবির্ভাবের আগে? বটেই। আমার ভবঘুরে জীবনের একেবারে প্রথম দিকে ঘটেছিল। তখনও আমি বীরভূমের মাতু পাগলিকে দেখিনি। চা এনেছি, খাও, এই তত্ত্বাবধান নাও, চা নাও। আমার চায়ে চুমুক দিলাম। তারকনাথ গল্প শুরু করলে। আমার বয়স তখন 20-30 বছর। গ্রামের ধারে বাঁধানো বটতলায় একবার এক বিচিত্র দর্শন সাধু এসে 7-8 দিন বাস করছিল। সামনে ধুনি জ্বলিয়ে চুপ করে বসে থাকে। মাথার চূড়ার মতো উঁচু জটার ভার, চোখ দুটো বেশ শান্ত। গ্রামের অনেকেই তার কাছে গিয়ে দুধ, ফলমূল এইসব দিয়ে আসত। বৌঝিরা বায়ন করত মাদুলি তাবিজের জন্য। সাধু কিন্তু কখনো ঢং দেয়নি। অলৌকিক শক্তি দেখিয়ে ভক্ত জোগাড়ের চেষ্টা করেনি। কেউ বেশি বিরক্ত করলে বলতো, আমি কিন্তু জানি নে মা, আমার কোনো ক্ষমতা নেই, ভগবানকে ডাক, ভগবান সব ঠিক করে দেবেন। বেশি ধরাধরি করতে গেলে বলতো, আচ্ছা যা, আমি তোর হয়ে ভগবানের কাছে প্রার্থনা করব এই সততার জন্য এবং কারোর কাছ থেকে পয়সা না নেওয়ায়। সাধুর উপর আমার কেমন একটা আকর্ষণ ধপ করে জ্বালানোর মতো হয়ে উঠল। গেলাম একদিন সাধুর বটতলায়। সাধু সেখানে একদিকে বসে আছি। নানা রকম লোক এসে নানা বায়না করছে সাধুর কাছে। সাধু সবাইকে হেসে বিদায় করছে। এইসব মিটতে মিটতে বিকাল গড়িয়ে অন্ধকার নেমে এলো। এবার আমি আর সাধুর কেবল রয়েছি বটতলায়। পাশ থেকে একখানা চালা কাঠ তুলে ধুনোতে গুছিয়ে দিয়ে আমার দিকে তাকিয়ে সাধু বলল, আয়, এগিয়ে এসে বস। আমি সাধুর সামনে ধুনির এক পাশে গিয়ে বসলাম। ধুনির আলোয় সাধু কিছুক্ষণ আমার মুখের দিকে তাকিয়ে থাকলো। তারপর একটা নিঃশ্বাস ফেলে বলল, সন্ন্যাসী হবার ইচ্ছে আছে না? আমি কিছু না বলে চুপ করে রইলাম। তোর সেসব হবে না, তবে তোর কপালে অনেক সাধু সঙ্গ আছে দেখছি। কিছু শক্তিও পাবি, কিন্তু সংসারে থাকতেই হবে তোকে। আমি বললাম, আপনি তো কিছু বললেন না, আমাকে এত কথা বলছেন কেন? সাধু একটু চুপ করে বসে থেকে বলল, তোর কপাল তন্ত্র সাধনার চিহ্ন আছে, কিন্তু অস্পষ্ট। তার অর্থ কিছু দূরে গিয়ে তারপর ফিরে আসতে হবে। এই চিহ্ন দেখতে পেলে তোকে এই সব কথা বললাম না।
তোর অধিকার আছে জানার। কিন্তু আমি উৎকুশ হয়ে উঠলাম, বললাম, আর কি দেখতে পাচ্ছেন সাধুজি? আর যা দেখতে পাচ্ছি তা খুব ভালো নয়। কিরকম? বছর খানেকের ভিতর তোর খুব বড় বিপদ আসছে। ভালোই হয়েছে আমার সঙ্গে দেখা হয়েছে তোর, নইলে প্রশংসাশয় হতে পারত, প্রাণ সংশয়ও ঘটতে পারত। বললাম, কিরকম বিপদ? কিছু বলবেন না? তাহলে তার থেকে বাঁচব কি করে? সাধু বলল, তা আমি ঠিক বলতে পারছি না, জানলে নিশ্চয় বলতাম। কিন্তু তুই এসে একবার বসবার পর থেকেই আমার মনে কেমন যেন অস্থির হচ্ছিল। এখন তোর দিকে তাকিয়ে দেখতে পাচ্ছি তোর পিছনে একটা অন্ধকারের স্তূপ যেন চাপ বেঁধে আছে। আমি চমকে পিছনে তাকাতেই সাধু হেসে বলল, তুই দেখছিস পাপী, কিন্তু দেখতে পাবি না, আমি দেখতে পাচ্ছি। আমি বললাম, 1 বছরের মধ্যেই যে বিপদ ঘটবে তা কি করে বলছেন? আগে বা পরেও তো হতে পারে। ওটা আমার অভিজ্ঞতা থেকে বলছি, বোধ হয় ভুল করিনি। চুপ করে বসে রইলাম। বলা বাহুল্য, সাধুর কথা শুনে একটু গা শিরশির করছিল। কেউ যদি জানতে পারে তার পিছনে একটা অদৃশ্য চাপ বাঁধা অন্ধকার ঘুরছে, তাহলে তার ভালো লাগার কথা নয়। তার উপর নির্ভর জায়গা গ্রামের বাইরের দিকে বটগাছটা। ধুনোতে পটপট করে কাঠের গাঁট পোড়াবার শব্দ হচ্ছে। সাধু আর আমি ছাড়া কোনো দিকে আর কেউ নেই। সাধু বলল, তোকে আমি একটা জিনিস শিখিয়ে দিয়ে যাচ্ছি, ভালো করে শিখে রাখ। যদি কোনোদিন কখনো বিপদ আসছে বলে মনে হয়, কি কোনো অস্বস্তি বোধ করিস, তাহলে এই প্রক্রিয়াটা করবি। যতই বিপদ আসুক, প্রাণটা বেঁচে যাবে। আমি উৎসাহের সঙ্গে বললাম, কি প্রক্রিয়া সাধুজি? সাধু বলল, নে, ভালো করে দেখ, আর এই মন্ত্রটা মুখস্থ করে নে, একেবারে গোত্রবন্ধন করে নে। শিখতে বেশিক্ষণ লাগলো না। বললাম, কিন্তু বিপদ যে আসছে তা বুঝতে পারবো কি করে? সাধু একটু হাসলো, হা হা হা। তারপর বলল, তুই ঠিক বুঝতে পারবি। তোর কপালে তন্তু সাধনার চিহ্ন আছে। বললাম, না, সময় হলে আমার মতো মনের মধ্যে বিপদের ঘণ্টা বেজে উঠবে। আমি যেমন আজ তোর বিপদ বুঝতে পারলাম। বললাম, কিন্তু আমি তো পারিনি। আজ থেকে তোকে কিছুটা শক্তি দিলাম, যা ভালো মন্দ যাই আসুক তুই আগের থেকে আন্দাজ করতে পারবি। আমি হাত জোড় করে বললাম, আমাকে আপনার শিষ্য করে নিন, আমি দীক্ষা নেব আপনার কাছে। সাধু ভ্রু কুঁচকে বলল, ওসব হবে না, আমি কাউকে শিষ্য করি না। আবদার করিস না, যা, কেটে পড়। আবার কবে আপনার দেখা পাবো? এমনিতে দেখা পাবি না, তবে যদি সত্যি কখনো তোর প্রাণ সংশয় ঘটে, তাহলে তোকে সাবধান করে দেব। তারপরেই একটা আধ পোড়া কাঠ তুলে নিয়ে
ধুনো খোঁচাতে দিতে দিতে বলল, যা যা, ভাগ, পালা। বাড়ি ফিরে এলাম। পরের দিনই সেই সাধু আস্তানা ভেঙে কোথায় চলে গেল কে জানি। তারপরের দিন বিকালে বটতলায় গিয়ে দেখি শুধু নিভে যাওয়া ধুনোর ছাই আর কতগুলো আধপোড়া কাঠ পড়ে আছে। মাসখানেক কাটলো, কিছুই যেন আর ভালো লাগে না। কেবলই বাড়ির বের হয়ে পড়তে ইচ্ছে করছে। পথ যেন দারুণ আকর্ষণে টানছে। কেবল যে ধর্মের স্পৃহা তা নয়, একটা ভব ঘুরেমি পেয়েও বসল। আরও কিছুদিন এভাবে কাটানোর পর একদিন সত্যি কয়েকটা জামা কাপড়, 10টা টাকা নিয়ে বেরিয়ে পড়লাম। বাড়ির লোক খোঁজাখুঁজি করবে এবং সন্ধান পেলেই ধরে নিয়ে যাবে বাড়িতে। এই জন্য সারাদিনই প্রায় হাঁটতাম, যতটা দূরে গিয়ে পড়া যায়। রাত্রিতে আশ্রয় নিতাম কোনো গৃহস্থের বাড়িতে। তখনকার লোকজন ছিল ভালো, অভাব ছিল না। গোলা ভর্তি ধান, পুকুর ভর্তি মাছ, নিজের গরুর দুধ। অতিথিকে যত্ন করতে সে যুগের লোক ত্রুটি করত না। অব্রাহ্মণ গৃহস্বামী হলে গোলযোগ ঘরের এক পাশে পরিষ্কার করে রান্নার আয়োজন করে দিত। সেখানে বসে রাঁধতাম। তারা আমার অপেক্ষা করত ব্রাহ্মণের প্রসাদ পাবার। কিশোরী প্রশ্ন করল, জিনিসপত্রের দাম তখন কি এই রকম ছিল? তারানাথ বলল, গাঁয়ের দিকে বেশিরভাগ জিনিসই কিনে খেতে হতো না, সবাই তো গ্রামই উৎপন্ন হতো। তবে হ্যাঁ, মনে আছে একবার আমি আর আমার বন্ধু হরমোহন মাংস খাবার শখ হওয়ায় পাশের গ্রাম থেকে 10 আনা দিয়ে একটা পাঁঠা কিনে দুজনে রান্না করে খেয়েছিলাম। তাও হরমোহন বারবার বলছিল আমরা কেটেছি, আর একটু দরাদরি করে 8 আনার ভিতরে হয়ে যেত। আমি অবাক হয়ে বললাম, 10 আনায় একটা আস্ত পাঁঠা? বটে, সেসব আস্তাগাপ্তার বাজার তোমরা কল্পনা করতে পারবে না। দুজনে মিলে গোটা পাঁঠাটা খেয়ে ফেললাম। তা পারবো না কেন? গাঁয়ের ছেলে, আমাদের খিদেও ছিল, আর অম্বলের ব্যামোতেও ভুগতাম না। আমরা খাওয়ার কথা আর কি শুনছ? আমরা বাবার খাইয়ে হিসাবের 10টা গায়ের মধ্যে নাম ডাকছিল। সে গল্প বলবো এখন পরে। কিশোরী বলল, হ্যাঁ, যে গল্প হচ্ছিল সেটাই হোক। তারানাথ বলতে শুরু করল। এভাবে কিছুদিন ঘুরে বেড়িয়ে বিরক্তি ধরে গেল। রোজ রোজ অকারণে পথ হাঁটা, লোকের বাড়িতে আশ্রয় নেওয়া, তাদের দক্ষিণ্য ভালো ভালো খাওয়া। শুধু খাওয়ার জন্যই কি বাড়ি থেকে বেরিয়েছি? বাড়িতে কি আমার ভাতের অভাব ছিল? কিন্তু যা চাই তা পাই কই? যাই হোক, পথ হেঁটে ক্লান্ত অবস্থায় একদিন সন্ধ্যাবেলা এক গ্রামে এসে পৌঁছালাম। গ্রামটায় ঘন বসতি নেই, একটু ছাড় ছাড় ঘর বাড়ি, আম জাম বাঁশ বাগানে ভরা।
একটা বড় আম বাগানের পাশেই কাদের বেশ সুন্দর বাড়ি দেখে সেখানে আশ্রয় নেব ভাবলাম। সুন্দর বলতে পাকা বাড়ি নয়, পোড়া চালের বড় বড় 8-10খানা ঘর, মাঝখানে উঠানে ঘেরা, বিরাট উঠানে ধানের গোলা, একপাশে গোয়াল খানা গরু সজালে ধোঁয়ার মধ্যে বসে বসে জবাব কাটাচ্ছে। আমি উঠানে পা দেবার সঙ্গে সঙ্গে বাড়ির মধ্যে শাঁকে ফুঁ পড়ল। সব মিলিয়ে সম্পূর্ণ গৃহস্থের লক্ষণ ফুটে উঠেছে। উঠানে দাঁড়িয়ে একদিক এদিক ওদিক তাকাচ্ছি। একজন কালো মতো মধ্যবয়স্ক লোক এগিয়ে এসে বলল, কি চাই? বললাম, আমি বিদেশি লোক, রাত্রিটা একটু থাকবার সুবিধে হবে কি? ব্রাহ্মণ লোকটা আসুন আসুন করে ব্যস্ত হয়ে আমার নিয়ে দেওয়ালের বাসাল এর ধারে বসালো, পা ধোয়ার জল দিল। তার নাম মাধব ঘোষ। সে এই বাড়ির মালিক। চাষবাস আছে প্রায় 50 বিঘে। মাধব লোক বেশ ভালো। আমাকে রান্নার ব্যবস্থা করে দিয়ে সে ঠায় বসে রইল সামনে, বসে গল্প করে। আর একটু বাদে হুঁকোটিকে এগিয়ে ধরে বলে, আসুন, ব্রাহ্মণের প্রসাদ পাব। কথায় কথায় আমি বললাম, আমাদের বাংলাদেশের অতিথেয়তা বড় সুন্দর না? এই যে তুমি আমাকে এত যত্ন করছো, এতে তোমার লাভ কি? জিভ কেটে মাধব বলল, আগে এ কথা বলবেন না। ব্রাহ্মণ দেবতার হাঁড়িতে 2টি চাল দিতে পেরেছি, সে তো আমার সৌভাগ্য। তবে কথা কি জানেন, সব অতিথি তো আমার সমান হয় না। এই তো দিন 7 আগে আমার বাড়িতে সে এক কাণ্ড। ধোয়া সুগন্ধি আতপ চাল হাঁড়িতে চড়িয়ে দিয়ে তার দিকে ফিরে বললাম, কেন, কি হয়েছিল? চুরি টুরি নাকি? তাহলে তো বরং ভালো, শুনুন না কাণ্ড। এই ঠিক গেল সোমবার বিকালের দিকে এক লাল কাপড় পরা সন্ন্যাসী এসে বলে, তোমার এখানে থাকবো। আমার সাদা মনে কাদা নেই, বললাম, থাকুন। গোয়াল ঘরে রান্নার ব্যবস্থা করে দিলুম। দিব্যি চেহারা আর ফর্সা রং। এই মোটা পৈতের গোছা দেখে কিছু বোঝবার উপায় নেই। নিঃশেষিত কয়েকটি উপুর করে তামাকের গুল ঝেড়ে কলকেটে একপাশে রেখে মাধব বলল, সে রাত্রিতে কিছু হলো না। পরের দিন সকালে সন্ন্যাসী যাওয়ার সময় আমাকে বলল, কাল যে মেয়েটি রান্নার জিনিসপত্র এগিয়ে দিচ্ছিল, সে তোমার কে হয়? আমি বললাম, আমার মেয়ে। কেন বলুন তো? তারপর কি বলল আমাকে। সন্ন্যাসী যা বলল তা শুনে তো নিমেষে আমার মাথায় রক্ত উঠে গিয়েছে। বলে কি, তোমার ওই মেয়েটি আমাকে দাও, আমি ভৈরবী করব। ওর শরীরে ভৈরবীর চিহ্ন রয়েছে। আমি অবাক হয়ে বললাম, তারপর?
মাধব ঘোষ বলল, তারপর আর কি? আমার চেঁচা, মুখ খেঁচা এবং হল্লাতে পাড়ার লোক জড়ো হয়ে গেল। বললাম, যাও ঠাকুর, ব্রাহ্মণ বলে শুধু পার পেয়ে গেলে, নইলে মাধব ঘোষের মেয়ের দিকে নজর দিয়ে এ গ্রাম থেকে আর বেরুতে হতো না। সন্ন্যাসী আমার দিকে কম করে তাকিয়ে যাবার সময় বলে গেল, কাজটা ভালো করলি না, তোর মেয়ে উদ্ধার হয়ে যেত, প্রতিফল হতে হতে পাবি। আমি অবাক হয়ে শুনছিলাম। বললাম, বলো কি হে, এ তো সাংঘাতিক ব্যাপার। লোকটা আর আসেনি তো? মাধব ঘোষ হেসে বলল, আর তো আসেনি, আর আসার সাহসও হবে না। সন্ন্যাসী হলেও প্রাণের মায়া তো আছে। মাধব ঘোষের যত্নের সত্যি তুলনা নেই। খাওয়া যখন প্রায় শেষ হয়ে এসেছে, একটা বড় জামবাটি ভর্তি দুধ এনে সে একটু দূরে নামিয়ে রাখল। আমি লজ্জায় পড়ে গেলাম। আবার দুধ কেন? আগে খান ওইটুকু। ব্রাহ্মণ সেবা করলে আমার কল্যাণ হবে। পরের দিন সকালে উঠে আমি মাধবের কাছে বিদায় নিলাম। সে ছাড়তে চায় না কিছুতেই। আমি প্রায় জোর করে চলে এলাম বলা যায়, কারণ আগেই বলেছি আমি দুটো ভাতের জন্য পথে বের হইনি। সরল মানুষের ঘাড়ে চেপে অকারণে অন্নধ্বংস করতে আমার খারাপ লাগে। এই পথে আবার কখনো এলে তার বাড়িতে আশ্রয় নেবার কথা বেরিয়ে পড়লাম। দুপুরে একটা গঞ্জ মতো জায়গায় চিড়ে দই কিনে খাই। তারপর আবার হাঁটি সারাদিন, প্রায় মাইল 15-16 হেঁটে সন্ধ্যা নাগাদ একটা এমন জায়গায় এসে পৌঁছালাম যা ত্রিসীমানায় কোনো গ্রাম বা বসতি নেই। রুক্ষ পদপদিন প্রান্তরের মধ্যে দিয়ে একটা ছোট্ট কি নদী তীর তীর করে বয়ে চলছে। কি করব ঠিক করতে না পেরে নদীর ধারে হেঁটে এগোতে লাগলাম। মিনিট 15 হেঁটে দেখি সামনে এক শ্মশান, বেশ বড় শ্মশান। অন্তত যতদূর চোখ যায় তাকিয়ে দেখলাম কেবল পোড়া পোড়া কাঠের গুঁড়ি, ছেঁড়া মাদুর, কাঁথা, ডাঙা কলসি, এই সব পড়ে আছে। কিশোরী বলল, ওই নির্জন শ্মশানে সন্ধ্যাবেলা আপনার ভয় করলো না? না, ভয় করবে কেন? শ্মশান অতি পবিত্র স্থান। সেখানে মানুষের সমস্ত পাপ শেষবারের মতো মুছে যায়। তার ঊর্ধ্বলোকে প্রস্থানের পথ সুগম হয়। শ্মশানে ভয় কিসের? যাই হোক, দাঁড়িয়ে চারিদিকে তাকিয়ে দেখছি, হঠাৎ গম্ভীর ভারী গলায় পিছন থেকে কে যেন বলে উঠল, এখানে কি চাই? কি ভয়ানক গলার স্বর! লোহার ডামে পাথর কুচি ডাললে এমন শব্দ হতে পারে। চমকে পিছনে তাকিয়ে দেখি একজন সাধু দাঁড়িয়ে, মাথায় পাকা তেঁতুলের মতো অজস্র জটা, মুখময় অযত্ন বোধিত দাড়িগোপের জঙ্গল। লম্বায় আমার মাথা ছাড়িয়ে 1 হাত, পরনের রক্ত কম্বল, পায়ে বাউল দেওয়া কাঠের পুরু খড়ম।
সে আমাকে জিজ্ঞেস করলো, কি দরকার এখানে? সাধুকে প্রণাম করে বিনীতভাবে জানালাম, আমার বিশেষ কোনো দরকার নেই। পথ হাঁটতে হাঁটতে এসে পৌঁছেছি এই মাত্র। কোথাও যাওয়া হবে, কোথায় না, মানে ঠিক নেই। সাধু কি বুঝলো জানি না, কিছুক্ষণ আমার মুখের দিকে স্থির হয়ে তাকিয়ে থাকলো। তারপর তার দাড়ির জঙ্গলে খুব সূক্ষ্ম একটা হাঁড়ি রাখা ফুটে উঠল। সে বলল, আমার সঙ্গে এসো। সেই ঘনীয়মান অন্ধকারে আমি সাধুর পিছনে চললাম। বেশ খানিকটা হাঁটবার পর দেখি একটা গাব বা ওই জাতীয় গাছ, এর নিচে সাধু মরার মাদুর, কাঁথা ইত্যাদি ঠেঙিয়ে বেশ ঝুপড়ি মতো বানিয়েছে। বললাম, এখানে আপনি থাকেন কেন? অসুবিধা কি? গম্ভীর স্বরে বলে উঠলেন সেই সাধু। সাধুর কথাবার্তা যেন কেমন কেমন। আমি বললাম, না, অসুবিধা আর কি, তাই বলছি। সাধু আমাকে ঝুপড়ির বাইরে বসতে বলে নিজে ভিতরে ঢুকলো। বেরিয়ে এলো দুটো পাকা কলা হাতে নিয়ে। বলল, এই নাও, খাও। নিলাম। কি উদ্দেশ্যে বেরোনো হয়েছে বাড়ি থেকে? সাধু হবার ইচ্ছে নাকি? আমি উত্তর দিয়ে কলা হাতে চুপ করে বসে রইলাম। তুই আমার কাছে থেকে যা, আমি তোকে চেলা করে নেব, থাকবি? তারপর সাধু একটা কথা বলল, যা আমাকে আমাদের গ্রামের বটতলার সেই সাধুও বলেছে। বলল, তোর কপালে ত্রন্ত সাধনার চিহ্ন আছে, থেকে যা তুই আমার কাছে। আমি একটু ফাঁপড়ে পড়লাম। এই সাধুকে দেখে আমার তেমন ভক্তির উদার হয়নি, বরং কেমন একটি অস্বস্তি হচ্ছে। এত সহজে নিজে থেকে চেলা করে নিতে চাইল দেখে সে ভাব বেরিয়েছে, বই কমেনি। ভালো সাধু কখনো কথায় কথায় শিষ্য করে বেড়ায় না। অবশ্য আমার আর চিন্তা কি, থাকি কদিন, ভালো না লাগলে কেটে পড়ার বাধা কোথায়? সাধুর সঙ্গের জন্যই তো বেরিয়েছি, বাজিয়ে দেখতে দোষ কোথায়? বললাম, থাকবো। সাধু বলল, বেশ, আমি একটা বিশেষ সাধনা করছি, সেটা কদিনের মধ্যেই শেষ হয়ে যাবে, তারপর তাকে দীক্ষা দেব। কি সাধনা? সে আছে, সময় হলেই জানাবো। তাছাড়া তোর সাহায্য আমার দরকার হতে পারে। থেকে গেলাম সাধুর কাছে। 2-4 দিন কেটে গেল। সাধু আমাকে একলা ফেলে রেখে সারাদিন কোথায় কোথায় ঘুরে কি সব সংগ্রহ করে আনে, বোধ হয় নিজের সাধনার জিনিসপত্র। রাত্রিকের বয়সে অনেকক্ষণ ধরে পূজা, সে সময়টা আচ্চা আর জপ তপ করে। আমি একটু দূরে কাঠকুটো দিয়ে আগুন জ্বেলে মাটির হাঁড়িতে ভাত রান্না করি। অনেক রাত্রিরে খাওয়া হয়। ক্রমে সাধুর কারখানা দেখে আমার মনে দৃঢ় বিশ্বাস হলো সাধু একজন কাপালিক। একদিন একটা মরা চড়ুই পাখি কোথা থেকে ঠং ধরে ঝুলিয়ে এনে
হাজির। উপরি থেকে ছুরি এনে চড়ুইটার পেট চিরে নাড়িভুড়ি বের করলো সাধু। তারপর কি একটা জিনিস আমাকে না দেখিয়ে একটু করে ভরে দিল পাখিটায় পেটে। আমার ঝুপড়িতে ঢুকে দুখানা এই মাপের মাটির সরা এনে একটায় মরা পাখিটা রেখে অন্যটায় চাপা দিয়ে দিল। তারপর একটু আটা মেখে সেই আটা দিয়ে দুটো সরাই মুখে জুড়ে দিল। আমি অবাক হয়ে বললাম, এ দিয়ে কি হবে বাবা? সাধু সংক্ষেপে বলল, কাজ আছে। তারপর আমার হাতে মুখ বন্ধ সরাটা দিয়ে বলল, আগুনে পোড়াও তো এটা, 1 ঘন্টা ধরে পোড়াবে। এইভাবে 3 দিন 1 ঘন্টা ধরে পোড়াবে। নাও। রান্না হয়ে গিয়েছিল, কিন্তু আগুন তখনও জ্বলছে। আমি কথা না বলে সরাটা সাধুর হাত থেকে নিয়ে আগুনে দিলাম। সাধু বলল, দ্রব্যগুণ বুঝলে দ্রব্যগুণ এক বিরাট জিনিস। তুমি মানো কিংবা না মানো। বললাম, নিজের প্রত্যক্ষ দেখিনি কখনো। গাছপালা থেকে ওষুধ তৈরি হয়, এটা দেখেছি। খেলে অসুখ সেরে যায়, তাও দেখেছি। কিন্তু যেসব কথা শুনতে পাওয়া যায়, যেমন বশীকরণ, এসব কোনো দিন দেখিনি। সাধু হেসে উঠল। বশীকরণ? ও আবার একটা কঠিন কিছু নাকি? ওর অনেক রকম উপায় আছে। বেশ জটিল প্রক্রিয়ায় যাবার দরকার কি? একটা সোজা উপায় শিখিয়ে দিই, শোনো। চেষ্টা করলে তুমিও পারবে। আগে কি বলছেন গুরুদেব এটা আপনি? আমি মৃদু কণ্ঠে বলে উঠলাম। সে কোনো মাসের অমাবস্যা তিথিতে যদি দুপুরবেলা ঘূর্ণিঝড় ওঠে কিংবা জোরালো হাওয়া দেয়, তাহলে সেই হাওয়া উড়ে যাওয়ায় কোনো শুকনো গাছের পাতা একটা মন্ত্র বলতে বলতে বা হাতে ধরে ফেলতে হবে। সেই পাতা গুঁড়ো করে পান বা দুধ বা যাই হোক কিছুর সঙ্গে খাইয়ে দিতে পারলে সেই লোক কুকুরের মতো তোমার পায়ে পায়ে ঘুরবে। আছে তোমার কাছে, দেখাবো? সাধু ঝুপড়ি থেকে একটা শুকনো অশ্বক পাতা হাতে করে বেরিয়ে নিয়ে এলো। বলব্রহ্মদেবের অমাবস্যায় ধরেছিলাম, তথা আমার কাছে এর গুণ দেখিয়ে দেব। দিন 2 আগে সাধু একটা বেশ মোটা নিমের ডাল নিয়ে এসেছিল। একদিন সকালে দেখি বসে বসে ছুরি দা দিয়ে কেটে তার থেকে একটা পাতলা বানাচ্ছে। না মুখ চোখ, সব শুদ্ধ একটা মানুষের মূর্তি। একদিন অবাক হয়ে জিজ্ঞেস করলাম, এ দিয়ে কি হবে? সাধুও সেদিন রহস্যময় হেসে বলল, কাজ আছে। তখনও আমি সাধুর আসল উদ্দেশ্য কিছুতেই বুঝতে পারিনি। বুঝতে পারলে আর 1 মুহূর্ত সেখানে থাকতাম না। আরও 3-4 দিন কাটল। একদিন বিকালে আমি রান্নার জন্য কাঠকুটো এক জায়গায় জড়ো করছি। সাধু এসে কাছে বসল। বলল, তুমি প্রকৃতই
সংসার শক্তিতে বিশ্বাস করো? বললাম, আগে কি বুঝতে পারলাম না। প্রকৃতির অন্য রকমের শক্তি আছে, যেমন প্রকৃতি আমাদের শস্য দান করে, বাতাস দান করে, বৃষ্টি দান করে, এগুলোতে আমাদের প্রাণ বাঁচে, এগুলি শুভ শক্তি। আবার মহামারী, দুর্ভিক্ষ, বন্যা, যুদ্ধ, এগুলো হলো সংহারক শক্তি। এছাড়াও নানা ধরনের অদৃশ্য, অদ্ভুত, মারক শক্তি আছে। সাধনার দ্বারা তাদের জাগ্রত করা যায়, যেমন বাতাস বোতল জোগানো, বেতাল জাগানো। বেতালের হচ্ছে এক ধরনের ক্রূর নিষ্ঠুর অপশক্তি, তার মারক ক্ষমতা অমোঘ। একবার জাগ্রত হলে কাজ শেষ না করে অবধি তার নিদ্রা নেই। আমার গা শিরশির করছিল। বললাম, আর যদি কাজ শেষ না করতে পারে, যদি বাধা পায়? সন্ন্যাসীর চোখ জ্বলে উঠল। বলল, বেতালকে বাধা দেওয়া খুব কঠিন, প্রায় অসম্ভব, কিন্তু বাধা পেলে সে ফিরে আসে। সে তাকে জাগিয়েছে, তাকেই হত্যা করে। এসব আগুন নিয়ে খেলা। সাধু একটু চুপ করে থেকে বলল, আজ রাত্রিরে তোমাকে বেতাল জাগানোর পদ্ধতি দেখাবো, তুমি ভয় পাবে না তো? প্রথমে ভাবলাম, বলিও হ্যাঁ। তারপর জিনিসপত্র পটলায় করে পালাই, কিন্তু কেমন একটা আকর্ষণ হলো। বললাম, না, আপনি কি এরই সাধনা করছিলেন? সন্ন্যাসী হেসে বলল, তাই। সেদিন রাত্রিরে যখন গভীর, সাধু তার ক্রিয়াকর্ম শুরু করল। জবা ফুলের মালা, রক্ত চন্দন, এইসব আগে থেকেই জোগাড় করা ছিল। সাধু সেই নিম কাঠের পুতুলটা এনে তাতে বেশ করে তেল সিঁদুর মাখায়। তারপর সেটাকে কোমর অবধি পুঁতে মাটিতে, তার চারিদিকে বেড়ার মতো করে মাটি রেখে দিল। একটা জবা ফুলের মালা পদ্মাসনে বসে বিড়বিড় করে কি মন্ত্র পড়তে পড়তে পুতুলটায় চন্দনের ছিটে দিতে লাগলো। এইসব হলে ঝোলা থেকে বের করলো একটা মদের বোতল। সাধুর ঝুপড়িতে একটা মরার খুলি ছিল, আগেই দেখেছি। সেটাতে খানিকটা মদ ঢেলে সাধু আমার দিকে তাকিয়ে বলল, সেই বন্ধ সরাটা কই? আমি সেই সরাটা এনে দিলাম। সাধু আটাগুলো নখ দিয়ে কুড়ে কুড়ে তুলে সরাটা খুলল। দেখলাম 3 দিন পোড়ানোতে ভেতরের পাখিটা একদম ছাই হয়ে গিয়েছে। সেই ছাই এক চিমটি নিয়ে মদে মেশালো সাধু। তারপর ঢক করে মদটা গলায় ঢেলে দিল। খাওয়ার পরই সাধু আশ্চর্য পরিবর্তন দেখলাম। সাধুর চোখ দুটো ছোট ছোট কোটরে গিয়ে যেন 2 টুকরো কয়লার মতো জ্বলতে লাগলো। আমার দিকে ফিরে সাধু বলল, শুকনো কাঠ দিয়ে একটা ধুনো করো। করলাম। ধুনো বেশ জ্বলতে উঠল। তখন সাধু রক্তচন্দন দিয়ে ধুনো পুজো করল। তারপর আমার কষায় গলায় ঘি, একটা জবা ফুল, আরো কি যেন মিশিয়ে মন্ত্র পড়ে আগুনে
আহুতি দিল। সঙ্গে সঙ্গে একটা বিকট পোড়া গন্ধে ভরে গেল চারিদিক। সাধু বিকৃত গলায় হেসে উঠল, আর আমার মনে হলো সেই ধোঁয়া আর অন্ধকারের ভিতরে ধুনোর মধ্যে একটা যেন জমাট অন্ধকার দিয়ে তৈরি মূর্তি উঠে বাতাসে ভর করে ভেসে কোথায় মিলিয়ে গেল। আমি অবাক হয়ে সেদিকে তাকিয়ে রইলাম। মুহূর্তটাকে খুব পরিষ্কারভাবে যেন দেখেছিলাম তা বলতে পারি, তবে যেটুকু দেখতে পেয়েছি ততটাই বুক ঠান্ডা হয়ে আসে। বিশাল স্থল রাত্রির অন্ধকারে দিয়ে তৈরি হলো একটা অপচ্ছায়া। সাধু বলল, দেখলি, এই বেতাল। আমি বুঝলাম, কোথায় গেল ও? সাধু বসে বলল, এদিকে সরে এসো। আমি আসল কথাটা এতদিন তোমাকে বলিনি, আজ বলি। আজ থেকে 15-20 বছর আগে এখান থেকে মাইল 20 দূরে এক গ্রামে আমি মাধব ঘোষাল বলে একজন লোকের বাড়িতে রাত্রিরে আতিথ্য গ্রহণ করি। আমার মাথায় বিদ্যুৎ খেলে গেল। মাধব ঘোষ, তাহলে এই কাপালি কে সেদিন মাধব ঘোষের বাড়িতে হাঙ্গামা করেছিল বটে? সাধু বলে চলেছে, সেই মাধব ঘোষের বড় মেয়েটির দেহ প্রকৃত সাধন সঙ্গীর অভাব, উপযুক্ত সমস্ত লক্ষণ বর্তমান ছিল। আমার বর্তমানে কোনো ভৈরবী নেই। আমি পরের দিন সকালে মাধব ঘোষের কাছে সাধনার জন্য মেয়েটিকে চাইলাম। মাধব দিল তো নাই, উপরন্তু আমাকে অকথ্য অপমান করে বাড়ির থেকে তাড়িয়ে দিল। সে অপমান আমার বুকে কাঁটার মতো বিঁধে আছে। বেরিয়ে আসবার সময় মাধব আমার ঘাড়ে হাত দিয়ে একটা ধাক্কা দিয়েছিল। আমার গায়ে হাত। আচ্ছা মাধব ঘোষ, এবার দেখবে তোমাকে। আমি ভয় পেয়ে বললাম, কি করবেন আপনি? করব কি, করেইছি। এই যে বেতাল জাগিয়ে পাঠালাম, কোথায় গেল সে? পাঠালাম ওই মাধব ঘোষের বাড়ি। এবার সে বুঝবে কাকে সে অপমান করেছে। কি হবে মাধব ঘোষের? আজ তার নিজের ক্ষতি কিছু হবে না, আজ তার বাড়িতে একটা কিছু করে আসবে বেতাল। এক পক্ষ ধরে আমি বেতাল মন্ত্র জপ করে আজ অবধি দেখেছি। কাল অমাবস্যা, কাল পূর্ণ গতি দেব হোম হবে। ওই যে নিকাঠে পুতুল দেখছ, ওটা হচ্ছে মাধব ঘোষের প্রতিমূর্তি। ওই পুতুলে কাল প্রাণ প্রতিষ্ঠা করে বেতালকে চিনিয়ে দেব। তারপর বেতাল আবার কাল যাবে মাধবের বাড়ি। তারপর মাধব ঘোষের মৃতদেহ পড়ে থাকবে উঠানে কি আম বাগানের মধ্যে। ভয়ঙ্কর বিভৎস অপমূর্তি। কেউ কিছুতেই টের পাবে না কোথা দিয়ে কি হলো। সাধুর মুখখানা এখন আমার কাছে নেকড়ে বাঘের মতো লাগছিল। আমি আর সহ্য করতে পারলাম না। কিন্তু আমি অন্যায় করছি, ঠিক নয়। সাধুর চোখ আমার ধবক করে জ্বলে উঠল। পেশাচিক ক্রোধে মুখ বিকৃত করে সে আমার দিকে তাকিয়ে বলল, কি বলতে চাস তুই? আমি অন্যায় করছি? আমার যেন কোনো সাহস এসে গেল। বললাম, নিশ্চয় অন্যায়। আপনি এই
কর্মে লিপ্ত আছেন জানলে আমি একদিনও থাকতাম না এখানে। প্রতিহিংসা সাধনের জন্য নরহত্যা মহা অধর্ম। মুখ্য কাপালিকের পক্ষে প্রতিহিংসা সাধন অধর্ম নয়। তুই আর কি বুঝবি? থামুন। আপনার মতো নীরকের কিমিক্রিটের কাছে আর নয়। আমি চললাম, আপনি থাকুন আপনার কুৎসিত সাধনা নিয়ে। হনন করে হেঁটে সেই রাত্রিরেই রওনা দিলাম শ্মশান থেকে। পিছনে সাধু ডেকে বলল, যাচ্ছিস যা, কিন্তু শুনে যা, আজ পর্যন্ত কেউ আমাকে অপমান করে বেশি দিন পৃথিবীর আলো দেখেনি। মনে রাখিস। অনেক দূরে চলে এসেছি। তখন পিছন থেকে রাত্রিরের নির্জনতা ভেদ করে সাধুর উন্মাদের মতো হাসি শুনতে পাচ্ছি। পরের দিন দুপুর গড়িয়ে গেল। অবিশ্রান্ত হেঁটে আমি মাধব ঘোষের বাড়ি পৌঁছালাম। দেখি সমস্ত বাড়িটা যেন কেমন ঝিমিয়ে আছে, ভিতরে কেউ যেন জেগে নেই। আমার বুকটা চ্যাঁত করে উঠল। আমি জানি বেতাল কাল রাত্রিরে কি করে গিয়েছে। উঠানে দাঁড়িয়ে ডাক দিলাম, মাধব, মাধব বলে। ডাক শুনে ভিতর থেকে মাধব বেরিয়ে এলো। আমাকে দেখে সে যেন হাতে চাঁদ পেল। এগিয়ে এসে পায়ের ধুলো নিয়ে বলল, ঠাকুরমশাই, আপনি এসেছেন? আমি যেন একটু বল পেলাম। ভগবান পাঠিয়েছে আপনাকে। দেখলাম মাধবের চোখ বসে গিয়েছে, মুখ শুকনো। বললাম, কি হয়েছে? কোনো বিপদ আপদ হয়নি তো? আর বিপদ। গতকাল রাত্রে আমার দুখানা গাই গরু মরে গেল ঠাকুরমশাই। সে কি? গরু মারা গেল কি করে? তা কি করে বলুন দেখিনি ঠাকুরমশাই। আশ্চর্য ব্যাপার। তখন অনেক রাত। হঠাৎ গোয়ালে কেমন একটা শব্দ শুনলাম। মনে হলো গরুগুলো যেন ভয় পেয়ে ছটপট করছে। উঠে বাইরে যাওয়ার আগেই মুঙ্গুলি গাইটা চিৎকার করে উঠল। গায়ে দেখি রাঙি আর মুঙ্গলি দুটোই মাটিতে শুয়ে ছটপট করছে। কি হলো কে জানে। তক্ষুনি লোক পাঠালাম পাশের গায়ে গোবিদের জন্য। সে এলো বটে, কিন্তু কিছুই বুঝতে পারল না। আজ সকালে মারা গেল দুটো গরু। মাধবের চোখ দিয়ে জল পড়তে লাগলো। বলল, আজ সকাল থেকে আবার মেয়েটার জুর গা যেন পুড়ে যাচ্ছে। এসব তো ভালো কথা নয় ঠাকুরমশাই। আপনি এলেন ভালো হলো। ব্রাহ্মণ মানুষ, ভিটে বাস করলে আমার ভয় কেটে যাবে। বুঝলাম সবই, কিন্তু আমার কি করার আছে কিছুই বুঝতে পারলাম না। আমি থাকলে যদি মাধব শান্তি পায়, তাহলে থাকতে পারি একমাত্র। একটু পরেই একটু অদ্ভুত ঘটনা ঘটল। তখন বিকাল বেশ গাঢ় হয়ে এসেছে। মাধব ঘোষ বেশ করে ফলের আয়োজন করে দিয়েছিল। ফলায় করে আমার একটু বাগানে যাবার প্রয়োজন হয়ে পড়ল। মাধবের কাছ থেকে গাঢ় চেয়ে বাগানে রওনা দিলাম। গড় হাতে ফিরছি, হঠাৎ মনের মধ্যে কেমন যেন একটা অনুভূতি জেগে উঠল। ঠিক কি রকম তো বোঝাতে পারবো না। যেন আমার খুব বড় একটা বিপদ আসছে, খুব কাছে এসে গিয়েছে সেই বিপদ। ভয়ের একটা বিচিত্র অনুভূতি বুকের মধ্যে ঠেলে উঠল। সেই অন্ধকারে নির্জন আম বাগানে দাঁড়িয়ে হঠাৎই আমার বুক যেন
হিম হয়ে গেল। কেন এরকম হচ্ছে আমার? তাড়াতাড়ি ফিরবার জন্য এগুলিতে গিয়ে মনে হলো কয়েক হাত দূরে একটা আম গাছের গুঁড়ির পাশে কে যেন চুপ করে দাঁড়িয়ে আছে। আর একটু হলে বোধহয় ভয়ে চিৎকার করে উঠতাম, কিন্তু ততক্ষণে যে দাঁড়িয়ে আছে সে আমাকে চিনতে পেরেছি। আমাদের গায়ের বটতলায় সেই সৌম্যমূর্তি সাধু, যিনি বলেছিলেন আমার বিপদ ঘনিয়ে এলেই আমাকে দেখা দেবেন। তাহলে কি সত্যিই আমার আজ সেই বিপদের দিন আসছে? দূর থেকে আমি সাধুকে প্রণাম করলাম। সাধু হেসে হাত তুলে আশীর্বাদ করলেন। তারপর হঠাৎ কোথায় সাধু, কোথায় কি, কেউই নেই কোথায়। আমি এক অন্ধকারে গড় হতে দাঁড়িয়ে। ফিরে এসে মাধব ঘোষকে ডাকলাম। বললাম, দেখো, আজ তোমার আমার দুজনেরই খুব বিপদ। কি বিপদ তা আমি তোমাকে বলবো না, তোমার জেনেও কাজ নেই। মোট কথা, আজ আর তুমি বা তোমার বাড়ির কেউ বাড়ির চৌহদ্দির বাইরে পা দেবে না। চুপ করে বাড়িতে বসে ভগবানের নাম করো। আর আমাকে এক ঘটি জল এনে দাও। মাধবের মুখ শুকিয়ে আরো ছট হয়ে গেল। দৌড়ে এক ঘটি জল নিয়ে এলো সে। আমি সাধুর দেওয়া গোত্রবন্ধনের মন্ত্র দিয়ে জলটা শোধন করে বাড়ির চারিদিকে ঘুরিয়ে ছিটিয়ে গিপ্তি কেটে দিলাম। আমি বুঝতে পেরেছি বিপদ সাধু আমার আর মাধবের। কাপালিক আমাকেও ছাড়বে না। আজ অমাবস্যায়, আজই সে আমাদের দুজনকে বেতাল পাঠিয়ে শেষ করবে। অন্যরা হয়তো বিপদে নিরাপদ, তবু সাবধানের মার নেই জেনে সারা বাড়িতে চারিদিকেই গণ্ডি দিয়ে দিলাম। রাত্রিরে খাওয়া হলে আমি মাধবকে ডেকে বললাম, তুমি আমি আজ এক ঘরে থাকব। বাড়ির সবাই শুয়েছে তো? মাধব বলল, আজ্ঞে ঠাকুরমশাই। বেশ, এই আমার সঙ্গে এসো, আসুন। ঘরে গিয়ে আমি মাধবকে বললাম, ওই ঘটি থেকে খানিকটা জল ঢালো মাটিতে। এই যে খাটের পায়ের কাছে, এইখানটায় ঢালো। আচ্ছা, এবার ডান পায়ে বুড়ো আঙুল দিয়ে ওই জল থেকে রেখা টেনে খাটের চারিদিকে একটা জলের গণ্ডি কাটো। নাও, শুরু করো। আমি তোমার সঙ্গে মন্ত্র পড়তে পড়তে ঘুরছি। আমি গৃহস্বামী, তোমাকেই করতে হবে, নইলে আমি করে দিতাম। সেই দণ্ডির ভিতরে খাটে উঠে আমরা দুজনে বসে রইলাম। সে কি ভয়ঙ্কর রাত! আমার বুকের ভিতরে এক বিচিত্র বিপদের ঘণ্টা বেজে উঠেছে। কে যেন ঘাপটে, কে যেন আসছে। আমার পাশে চুপ করে বসে মাধব। ঠিক মাঝরাত পেরিয়ে যাবার পর হঠাৎ যেন এক ঝলক হাওয়া বইয়েই আমবাগান কেঁপে উঠল। ঝড়ের সময় নয়, কিন্তু কিছু নয় হওয়ার, এলো কোথা থেকে। ক্রমে সেই হাওয়া বেড়ে রীতিমতো ঝড়ে পরিণত হলো। সমস্ত আম বাগান যেন ভেঙে পড়ছে। বাড়ির জানলা দরজা দারম দারম করে বন্ধ হতে আর খুলতে লাগলো। বাড়ির ভিতর মেয়েরা শব্দ করে কেঁদে উঠল। আমি চেঁচিয়ে বললাম, কেউ বাইরে আসবে না, সব ভিতরে বসে থাকুন। ঝড়ের মধ্যে কার যেন বীভৎস হুঙ্কার।
বিকৃত জাব্রস্ত, গলায় কে যেন অমানসিক অহংকার করছে, কে যেন ঝড়ের ছদ্মবেশে প্রাণ চেষ্টা করছে। বাড়িতে ঢুকবার বারবার অদৃশ্য কিসে বাধা পেয়ে ফিরে যাচ্ছে। খানিকক্ষণ এইরকম চলার পর হঠাৎ ঝড়টা যেন এক মুহূর্তে থেমে গেল। আবার শান্ত আমবাগান, মৃদু হাওয়ায় বাড়ির কলা গাছের পাতা নড়ছে, যেন বাড়িতে ঢুকবার চেষ্টা করছিল। সে যেন উদ্দেশ্য সফল হবে না বুঝে ফিরে গিয়েছে। আবার বুকের ভিতরে বিপদের ঘণ্টা হঠাৎ থেমে গেল। মাধব ঘোষ আতঙ্কিত চোখে আমার দিকে তাকিয়েছিল। আমি বললাম, আর ভয় নেই, বেঁচে গেলাম বোধ হয়। সেদিন রাত্রিটা আমরা খাটেই বসে রইলাম। পরের দিন সকালে খবর পেলাম মাধবের মেয়ের জ্বর নেমে গিয়েছে। আমি সকালেই বিদায় চেয়েছিলাম, মাধব ঘোষ কিছুতেই ছাড়ল না। খালি বসে আমার দোয়াতেই রক্ষা পেল। বেঁধে রাখতে পারবো না জানি, তবু এ বেলাটা থেকে যেতে হবে। থেকে ভালোই করেছি, নইলে ঘটনার শেষটুকু জানতে পারতাম না। বিকালে মাধবের কাছ থেকে বিদায় নিয়ে বেরিয়ে প্রায় মাইল খানেক চলে এসেছি। দেখি ঘোড়ার চড়ে এক দারোগাবাবু কোথায় যেন চলেছেন, পিছনে দুজন পাকড়িওয়ালা সেপাই। আমার কাছ দিয়ে যখন তারা যাচ্ছেন, কি মনে হতে একজন সেপাইকে জিজ্ঞেস করলাম, কোথায় চলছেন বাবু? সেপাইটা বলল, সামনে বিরামখালিতে একটি শ্মশান আছে, জানেন? সেই শ্মশানে এক কাপালিক থাকত, সে খুন হয়েছে। ধরা গলায় বললাম, খুন হয়েছে? বোঝা গেল কি করে? মাথাটা সব নাকি একেবারে মুচড়ে উল্টো দিকে ঘুরিয়ে গেছে। অনেকে মিলে করেছে আর কি, একজনের কাজ নয়। আমি তখন সব বুঝতে পারছি। কাপালিকই তো বলেছিল, বেতাল বাধা পেলে ফিরে গিয়ে যে জাগিয়েছে তাকেই আক্রমণ করে। কি ভয়ঙ্কর মৃত্যু! একবার তাদের সঙ্গে গিয়ে মৃতদেহটা দেখে ইচ্ছে হয়েছিল, পরে সেই ইচ্ছে দমন করি। মনে মনে আমাদের গায়ে দেখা সৌম্য সাধুকে প্রণাম জানিয়ে আবার রওনা দিলাম। গল্প শেষ করে তারানাথ বলল, কিরকম শুনলে? আমরা বললাম, ভালোই। পথে বেরিয়ে কিশোরীকে বললাম, বিশ্বাস হলো? সে কথার জবাব না দিয়ে কিশোরী হেসে বললেন, দিনটা তো ভালোই কাটলো। শুনলেন আজকের গল্প এই পর্যন্তই। আমি সন্দীপ সরকার। দেখা হচ্ছে পরবর্তী গল্পে।